নমস্কার, দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। দুর্গাপুরে বহুতল থেকে ছিঁড়ে পড়ল লিফট, আশঙ্কাজনক সেনা জওয়ান। তপবন শেঠির ঘটনা, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন আবাসিকরাই। জখম সেনা জওয়ানের নাম কৃষাণু বন্দ্যোপাধ্যায়। তাকে বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, তপবন শেঠির 58 নম্বর টাওয়ারের 5তলা থেকে লিফটে চেপে নিচে নামছিলেন কৃষাণু বাবু। লিফটে চাপা মাত্রই তা একেবারে নিচে ছিঁড়ে পড়ে গুরুতর জখম হয়েছেন তিনি। এটা সত্যিই মর্মান্তিক। একটা ইয়ং ছেলের এত বড় ইনজুরি হয়েছে, সে কতটা সেরে উঠতে পারবে আমরা জানি না। এই তপবন সিটিতে আমরা যারা আছি বেশিরভাগই সিনিয়র সিটিজেন, এবং লিফট এবং অন্যান্য ফায়ার প্রোটেকশন সেরকম কিছু নেই। আমাদের ফায়ার এক্সিটও কিছু নেই। একমাত্র 12 তলায় আপনি যদি ছবি নেন দেখবেন ফায়ার এক্সিট। যদি কোনো তলায় লিফটে আগুন লাগে আমরা কেউ নিচে আসতে পারবো না। যদি 6 তলায় আগুন লাগে আমাদেরকে 12 তলায় যেতে হবে, তারপরে এইভাবে অন্য বিল্ডিংয়ে যেতে পারবো। লিফটের প্রপার মেনটেনেন্স হয় না, স্পেয়ার দেয় না, সেই জন্য এইরকম ঘটনাগুলো ঘটছে। কিছুদিন আগে 51-এও হয়েছে এবং সেখানেও কয়েকজন ইনজিওর্ড হয়েছিল। আপনার নাম? আলোক চট্টোপাধ্যায়। ঠিক 12টা 15 নাগাদ কৃষাণু ব্যানার্জি মনে হয় একজন আর্মি পার্সোনাল, আর্মিতে উনি এখন সার্ভিসে রয়েছেন, ইয়ং ছেলে। উনি 3 দিনের ছুটিতে বাড়ি এসছেন। উনি বাড়িতে মেয়েদেরকে নামিয়ে উপর থেকে নিচে নামছিলেন। জাস্ট 5th ফ্লোর ক্রস করে 4th ফ্লোরে এসে লিফটটা ধাক্কা মারে এবং লিফটটা ছিঁড়ে নিচে চলে আসে। নিচের যেটা স্প্রিং দেওয়া আছে সেই স্প্রিংয়ের টেনসাইল স্ট্রেংথ শেষ। এটা ডাইরেক্ট যেন একটা লোহার উপর পড়েছে। নিচের যে পাটাতন সেটা ওনাদের একটা পাতলা প্লাইউড দেওয়া আছে, সেই প্লাইউডটা ফুটো করে উপরে উঠে গেছে এবং কৃষাণু ব্যানার্জির আঘাতটা এতই গুরুতর যে ওনাকে আমরা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল মিশন হসপিটাল থেকে ওনাকে আর্মি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে রিপোর্ট কিন্তু এখন আমরা পাইনি। যদি প্রয়োজন পড়ে, সবাই যেটা বলছে যারা ছিলেন ওনার সঙ্গে গেছিলেন তারা বলছে ওর স্পাইনাল কর্ডে খুব জোরে চোট লেগেছে, ওকে দরকার পড়লে ওখান থেকে আবার এর আগে জাস্ট নিয়ার অ্যাবাউট 3 থেকে 4 মাস, একটু বেশি হবে। 51 বিল্ডিংয়ে সেম এই লিফট ছিঁড়ে পড়েছে, সেখানেও চোট লেগেছিল। এই বিল্ডিংয়ে যে লিফটটা হয়েছে সেই লিফটটা 4 বছর আগে একবার হয়েছে এবং আমার সঙ্গে ব্যক্তিগতভাবে এই ঘটনাটা ঘটেছে। 2 এবং 4 যখন সুইচ দেওয়া হয়, 4-এ যে সুইচ দিয়েছে সঙ্গে সঙ্গে আমি না জেনে হয়তো 2-এ সুইচ দিয়েছি। লিফটটা না 2-এ দাঁড়ালো না 4-এ দাঁড়ালো, সোজা চলে গেল 11-তে, গিয়ে লিফটটা ছিঁড়ে গেল। তখন কি জানিয়েছিলেন? হ্যাঁ, তখন জানানো হয়েছে। এখানে বিল্ডাররা নিজের মর্জি মতো যা খুশি তাই করছেন। আমি শুধু প্রত্যেকে একটাই অনুরোধ করব যে যদি তপবন সিটিতে কেউ ফ্ল্যাট কিনতে আসেন, দয়া করে নিজের এই সেফটিটা চিন্তা করে রাখবেন এবং প্রয়োজন পড়লে আপনি ইন্স্যুরেন্স করে নেবেন। 50 লাখ টাকা 60 লাখ টাকা, কারণ বেঁচে ফিরবেন এটা কেউ বলতে পারবেন না যে অবস্থায় রয়েছে। আমরা বারবার বলা সত্ত্বেও, বিল্ডারকে ফোন করা সত্ত্বেও, বিল্ডার এখন আসেনি এখানে। বিল্ডার নট প্রেজেন্ট হেয়ার, তার কোনো লোক পর্যন্ত আসেনি। কতটা আতঙ্কের মধ্যে আছে? আমরা সরাসরি প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছি। এবং শুধু তাই নয়, এখন এই অবস্থায় এখন যে সময়টা হচ্ছে, সেই যে সময় থেকে ঘটনাটা ঘটেছে তারপর থেকে এখন পর্যন্ত যারা 10 তলায় থাকে 11 তলায় থাকে তারা কিন্তু কেউ লিফট ইউজ করছে না, সবাই ওই সিঁড়ি দিয়ে নামছেন উঠছেন। এবার বলুন, সবাই সিনিয়র সিটিজেন, সবারই বয়স 60 ঊর্ধ্ব। এবার তারা কি করে পারবে এইভাবে 10 তলা 11 তলা থেকে? প্রয়োজন কোনো কিছু অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তো কোন দিক দিয়ে নামাবো তাকে? না ফায়ারের কোনো সিস্টেম আছে, না কিচ্ছু নেই এখানে। আমাদের দাবি হচ্ছে বিল্ডারদের এই টালবাহানা। আমার নাম তাপস পাল, আমি এখানে এক্স প্রেসিডেন্ট। আগের বছর ছিলাম, এই বছর অন্য একজন প্রেসিডেন্ট হয়েছেন। না, ব্যাপারটা হচ্ছে একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা গিয়ে পরে তাকে রেস্কিউ করেছি, নিয়ে জাস্ট আমি আসছি হসপিটাল থেকেই ইমার্জেন্সিতে ওনাকে। উনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন, কথাবার্তা বলছেন। আর ওনারা যেটা বলছেন রক্ষণাবেক্ষণ দেওয়া আছে, আমাদের এমসিতে করা আছে, নিয়মিত আসে, সার্ভিসিং করে যায় বা কোনো রিপোর্ট থাকলে সেই রিপোর্টের এগেনস্টে, কমপ্লেনের এগেনস্টে সেই কাজগুলো করা হয়। এবার সব অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় দুঃখজনক। আবাসিকে যেটা বলছে প্রতি মাসে মেনটেন্যান্স না টাইমে একদিন লেট হলে সঙ্গে সঙ্গে ফোন করা হয়। আর এর আগেও নাকি এবং খারাপও হয়েছে অনেকবার। ছিঁড়ে পড়ার ব্যাপার না, লিফট কখনো কখনো স্লিপ করে। লিফট তো ওরকমভাবে ছিঁড়ে পড়লে তো আজকে যত টাওয়ার আছে বা সব জায়গাতেই একই রকম হয় তা নয়।
কিছু মেকানিক্যাল প্রবলেম থাকে, সেই গ্রিস থেকে ঘটনাগুলো ঘটে। নিয়মিত সার্ভিসিং করানো হয় না? নিয়মিত এমসিতে আছে, নিয়মিত সার্ভিসিং করানো হয়। এরপর বলাও আছে ওনাদেরকে যে আপনাদের লিফট যদি এমসি যখন আসবে, আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, দেখার থাকে, আপনারা দেখতে পারেন, কোনো কিছু তো লুকিয়ে নেই। ওনাদেরকেও চেনে, যারা সার্ভিসিংয়ে আছে তাদেরকেও চেনে, তাদের সাথে নিয়মিত কথা হয়। আমাদের সাথে যা যা কথা হয় বা যেরকম ধরনের কমপ্লেন আছে আমরা সেইভাবে ইয়ে করি। আপনার নাম? আমার নাম উজ্জ্বল মুখার্জি, আমি তপবনের অধীনে কর্মরত কর্মী। আসছি পরবর্তী খবরে। নামী কোম্পানির ভোজ্য তেলে স্টিকার লাগিয়ে অবৈধ ব্যবসার অভিযোগ। আসানসোলের উত্তর থানার অন্তর্গত মৌছুরি এলাকার ঘটনা। অভিযোগ পেয়ে এনফোর্সমেন্ট বিভাগ ও ফুড সেফটি বিভাগ অভিযান চালায়। এই অভিযানে বিপুল পরিমাণে ভোজ্য তেল উদ্ধার হয়েছে বলে অভিযোগ। যদিও উক্ত ভোজ্য তেলের ডিস্ট্রিবিউটরের দাবি তার যথেষ্ট নথিপত্র রয়েছে, কোনো রকম বেআইনি কারবার এখানে হয় না বলেছেন। এনফোর্সমেন্ট বিভাগ এবং ফুড সেফটি বিভাগ জানিয়েছেন, বাজেয়াপ্ত করা ভোজ্য তেল বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। इंस्पेक्शन है, ये लोग हमेशा इंस्पेक्शन करते रहते हैं। आए हैं, इंस्पेक्शन किए, सैंपल उठाए हैं, ले जाए। और ये जो लेबल देखा गया, कई तरह का लेबल, ये सब कुछ नहीं, वो सब रजिस्टर्ड लेवल है। जो लेवल रजिस्टर्ड है उन लोग कागज पत्र, लाइसेंस FSSAI लाइसेंस, सब लाइसेंस उन लोग को दिखा दिए बस। क्या क्या लेवल है का ये है? अब देखो इतना अब यहाँ पर जाके 2 लाइन में ऐसे लिख दो, बस खत्म करो। नहीं, आपका जो लेबल है कल्याणी मार्का है, माँ भवानी मार्का है, धनुष मार्का है। तो यहाँ पे आपका फॉर्चून का भी देखा गया। फॉर्चून यहाँ सेकंड, हम लोग छोटा पार्टी, हम लोग सेकंड हैंड टीना में रीपैकिंग करते हैं। आज जो सेकंड हैंड टीना खाली होगा वो कहीं जाएगा? सब जगह पूरा बंगाल में इस्तेमाल होता है सेकंड हैंड टीना। স্যাম্পল তোলা হচ্ছে আর বাদবাকি জিনিস স্যাম্পল ল্যাবে পাঠানো হবে, তারপর রিপোর্ট আসবে। ম্যাডামের সাথে ডিসকাস করে ফার্দার স্টেপ নেওয়া। দেখা গেল ম্যাডাম এখানে প্রচুর কোম্পানি এখানে লেবেল রয়েছে। হ্যাঁ, লেবেলিংটাও আমরা রিপোর্টে লিখছি, তারপর ম্যাডাম যেরকম বলবেন সেরকম স্টেপ নেওয়া। আপনারা ম্যাডাম খবরটা কি পেয়েছেন? ডিবি ব্রাঞ্চ থেকে আমাদের কাছে কমপ্লেন এসেছিল, সেটা বেসিসে এসেছে। কি কমপ্লেন এসেছিল? ওনারা একটা এরকম একটা ফ্যাক্টরিতে কিছু সমস্যা ওনারা বুঝতে পেরেছেন, সেই জন্য ওনারা আমাদের সাথে করে নিয়ে এসেছেন, দিয়ে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। কি পেলেন ম্যাডাম? এখন বলে দিয়েছি আগেই। এখন কি পেলেন? এখন কিছু যেটুকু পাওয়া গেছে সেটুকু স্যাম্পল পাঠানো হচ্ছে, বাদ বাকি প্রসিডিং স্যাম্পলের রিপোর্ট এলে এবং ম্যাডামের সাথে ডিসকাস করে নেওয়া হবে। ম্যাডাম এই ফ্যাক্টরিটা আইনি না বেআইনি আছে? না, আইনি, এর লাইসেন্স আছে, FSSAI লাইসেন্সও আছে এবং ট্রেড লাইসেন্সও আছে। আসছি পরবর্তী খবরে। বরখল স্কুলের অবস্থা বেহাল, ছাদের চাঙড় খসে পড়েছে, তাই স্কুলে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। এর ফলে স্কুলের পঠন পাঠন বন্ধ। আসানসোলের বানপুরের বরখল প্রি প্রাইমারি স্কুলের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ পৌঁছয়। অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই স্কুলের এই অবস্থা, তবে এখনো পর্যন্ত স্কুল মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হ্যাঁ, যে স্কুলটা আমরা তালা দিয়েছি। আসল ব্যাপার হচ্ছে যে স্কুলটা ছাদ চটকে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। জানি না বাচ্চাদের উপরে মাথায় পড়বে না স্যারদের মাথায় পড়বে, সব আমরা গার্জেনগুলো এসে ওইটা অবরোধ করছি। বিগত 5 বছর ধরে চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু চিঠির কোনো হচ্ছে না। তাই আমরা সব মিলে গার্জেনগুলো ডিসিশন নিয়েছি যে আজ তালা বন্ধ করব। সেটার জন্য 9টার থেকে আমরা এখানে আছি, তালা বন্ধ করে। ঢুকতে দেওয়া হয়নি কাউকে। যতক্ষণ না আমাদের স্কুল মেরামত না হয় ততক্ষণ পর্যন্ত তালা বন্ধ খোলা হবে না। তা ওটার জন্য আমরা চিঠি দিচ্ছি, ওপর মহলে চিঠি দিচ্ছি, সেটা এখানে সই হচ্ছে। আমরা চাইছি যে তাড়াতাড়ির মধ্যে কাজ শুরু হয়ে যাক, নাহলে আমাদের তো পড়াশোনা হচ্ছে না। কেন সব গার্জেনগুলো বাচ্চাদের স্কুল পাঠাচ্ছে, যে একটু ভয়ে ভয়ে থাকে যে এবারে বাচ্চাদের কি হবে না হবে, যখন তখন ছাদ খসে পড়ে যাচ্ছে। তো এটা স্কুলের মানে টিচারদের আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, টিচারদের জানা হয়েছে, টিচার জানিয়েছে। আমরা অনেকবার চিঠি করেছি, টিচারও করেছে, আমরা সই করেছি, গ্রামে সব সই হয়েছে, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। ওই জন্যই আমরা এখন করেছি। এইখানকার কাউন্সিলর বা এদের আমাদের কর্পোরেশনের, হ্যাঁ, ওদেরকেও বলা হয়েছে, কিন্তু জানি না ওরা কি করছে।
আমরা জানি না ওরা কি করছে, ওদেরকেও বলা হয়েছে, কাউন্সিলর আসেনি, গ্রামের সবাইকে বলা হয়েছে, সব এসছে কিন্তু কাউন্সিলর আসেনি। এখন কি স্কুল আপনাদের কি বাচ্চারা কি বাইরেই আছে? বাইরেই ক্লাস চলবে, বাইরে এখানে গেটের মধ্যেই ক্লাস চলবে। খালি এটা আমাদের মাদের একটা ডিসিশন হয়েছে যে মিড ডে মিলটা রান্নাঘরেই হোক, বাইরে তো বাচ্চাদের রান্না করে খাওয়ানোটা চলবে না, ওটার জন্য রান্না, কিন্তু স্কুলটা আমাদের গেটের মধ্যে হবে। আপনার নাম? রীতা ওরাং। দুঃখজনক ঘটনা যে স্কুলটা আজকে গার্জেনরা সব অবরোধ করেছে। তো আমরা উপর মহলে কথা বললাম, এসআইয়ের সাথে কথা বললাম। তো আজকে সবচেয়ে বড় একটা মানে বাজে হচ্ছে এটা যে আজকে ডিস্ট্রিক্ট স্পোর্টস হচ্ছে, তো ওনারা সবাই ওইদিকে আছেন লাউদহতে ডিস্ট্রিক্ট স্পোর্টসের জন্য, তারা ওইখানে আছেন। তো তারা কেউ মানে আপনার ফোনে কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। তো আমাকে এসআই একটা সুখবর জানালেন যে স্কুলের ফান্ড অলরেডি চলে এসেছে, তো খুব তাড়াতাড়ি স্কুলের কাজ শুরু হবে। তো আমরাও সেটাই গার্জেনদেরকে বোঝাবার চেষ্টা করছি যে স্কুলের কাজ দ্রুত একদম নিরাময় দ্রুত শুরু হচ্ছে কাজ। শুধু একটু আপনারা ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, ব্যাস কিছুদিনের মধ্যে স্কুলের কাজ শুরু হয়ে যাবে। একদম ফার্স্ট প্রায়োরিটি বেসিস আমাদের বর্তল স্কুলের কাজ শুরু হবে। এর আগে আমরা অনেকবার অ্যাপ্লাই করেছি, আজকে ঘটনার পর উপরমহল একটু সক্রিয় হয়ে গেছে, তো তারা করছে, বেশি চিন্তার কিছু নেই। তো এইটা তো দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে তো এতগুলো বাচ্চার জীবন নিয়ে পরে তো এটাই হচ্ছে, তো আপনারা কি এর আগে কোনো ডিসিশন নেননি? হ্যাঁ, আগে ডিসিশন নেওয়া হয়েছিল। তো স্কুলের সমস্ত চিঠি, প্রত্যেকটা সরকারি কাজের কিছু নিয়ম নীতি আছে, তো একটা অ্যাপ্লিকেশন করতে হয়, সেই অ্যাপ্লিকেশন তার উপর যেতে থাকে। এইভাবে একটা ফান্ড আসতে, স্কুলের ফান্ড আসতে, এইভাবে শুধু এই বর্তল নয়, আরও অনেক কিছু স্কুল ছিল, তো একবারে সমস্ত স্কুলের একটা ফান্ড এসেছে। এবার তাদের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো সেই ফান্ডটা রিলিজ হচ্ছিল না, কিন্তু আজকে ঘটনার পর তারা আশ্বাস দিয়েছেন, আমাকে ফোনে আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই কাজ শুরু হচ্ছে। এখন বাচ্চারা কি বাইরে পড়ছে? হ্যাঁ, কারণ বাচ্চাদের মিড ডে মিল গার্জেনরা বলেছিল যে স্কুলে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তো আমি বললাম যে মিড ডে মিলটা তো বাচ্চাদের নৈতিক অধিকার, তাদের জন্য একটা টাকা বরাদ্দ হয় প্রত্যেক দিনে, তো সারা মিড ডে মিলটা না খেতে পারলে তাদেরই ক্ষতি। তো তারা গার্জেনরাও আমার সাথে সহমত হয়েছে। তো তারা এখন মাঠে, তারা এই ক্লাসের ভেতরে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু তারা বাইরেই পড়াশোনা করবে এবং তাদের বাইরেই মিড ডে মিলের খাওয়ানোর ব্যবস্থা আছে। রামমোহন মুখোপাধ্যায়। কত বাচ্চা এই স্কুলে? 72। আপনি কি হন? আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। আজকে প্রধান শিক্ষক মহাশয় উনি আজকে ওই জেলা স্পোর্টসের জন্য লাউদহ মাঠে আছেন, উনি আসতে পারেননি। ভেঙে পড়ে গেল সামান্য, যদি বাচ্চাদের যদি কিছু হয় ওর রিস্ক কে নেবেন বলুন? হ্যাঁ, কতবার চিঠি দিয়েছি কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয়নি। হ্যাঁ, আজকে সকাল থেকে 10টা থেকে এসে এখানে হাজির হয়ে বসেই আছি। হ্যাঁ, তো এখন আপনারা কি চাইছেন যে বাচ্চারা? আমরা চাইছি যে স্কুলে তাড়াতাড়ি করে কাজটা যাতে শুরু হয়। হ্যাঁ, এখন এই রোদ গরমের মধ্যে বাচ্চাগুলো বাইরে পড়বে। হ্যাঁ, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো হয়। আজ কি সকাল থেকে আপনারা কি স্কুলে বাচ্চাদের বা টিচারদের কাউকে ঢুকতে দিয়েছিল? না না, কাউকে ঢুকতে দেয়নি। আমরা রান্না বান্নার জন্য গেটটা খুললাম, এখনো পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দিই না। তো এখন যেটুকু আমাদের কাছে খবর এলো বলছে কাজ শুরু হবে, তো এটা কি ততদিন কি আপনারা বাচ্চাদের পাঠাবেন? না, আমরা পাঠাবো না। কেন, বাচ্চাদের আমাদের ক্ষতি হয়ে যাবে তো কি করবো আমরা বাচ্চাদের উপরে? কারণ বড় মানুষের উপরেও যদি পড়ে যায় তো রিস্ক কে নেবেন বলুন না আপনারা? আপনার নাম? আমার নাম হচ্ছে মধুমিতা ছেত্রী। নজর রাখছি হাওড়ার একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। শুক্রবার হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মের শেডের ওপরে চড়ে বসেন এক ব্যক্তি। ওই ব্যক্তির মাথায় ব্যান্ডেজ রয়েছে, হাতে রয়েছে লাঠি। কখনো বসে থাকছেন, আবার কখনো হাঁটা চলাও করছেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্ল্যাটফর্মে থাকা মানুষদের মধ্যে। আরপিএফ এবং জিআরপির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয় এবং তাকে খাবার দিয়ে নামানোর চেষ্টা চলে। খবর যায় দমকলে। নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরে। সরকারি অনুষ্ঠানে ডেকে অপমানের অভিযোগ তুললেন খোদ রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। নিজেকে অপমানিত বোধ করে সরকারি মঞ্চ ছাড়লেন তিনি। আর এই ঘটনা নিয়ে চলছে জোর জল্পনা। রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির অভিযোগ, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ চেয়ারম্যান শ্যামল সাঁতরাকে আজকের অনুষ্ঠানে আসার কথা নিশ্চিত করেছিলেন এবং এও তিনি জানিয়েছিলেন তিনি সকাল 11টায় উপস্থিত হবেন। তারপরও ঘটল একরকম অস্বস্তিকর ঘটনা। বাঁকুড়া জেলা প্রাথমিক সংসদ আয়োজিত জেলা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বাঁকুড়া স্টেডিয়ামে, আর সেই অনুষ্ঠান ঘিরেই এই বিতর্কের সৃষ্টি। আজকে জেলার ক্রীড়ার অনুষ্ঠান ছিল, আমার মনে হয় আমাকে আজকে ডেকে অপমান করা হয়েছে। এটা ফার্স্ট টাইম হলো ডেকে অপমান করা, কারণ সোশ্যাল মিডিয়া এবং ইনভাইট কার্ডেও আমি দেখেছি যে সকাল 9টার সময় টাইম দেওয়া ছিল এবং
যিনি ডিপিএসসি চেয়ারম্যান আছেন ওনাকে কালকে রাতে ফোন করে এটাও কনফার্ম করেছি যে আমি কালকে যাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম বারবার যে কটার সময় কটা নাগাদ আমি যাব। উনি আমাকে বললেন যে 10:30 থেকে 11টার মধ্যে আপনি ঢুকুন। তো সেই অনুযায়ী আমি 10:30টায় ঢুকেছি। আমি এসে দেখলাম যে 9টার সময় সমস্ত প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে ডেকে যখন আমি অপমানিত হলাম, তাহলে আমি মঞ্চ থেকে কি করব? কোনো প্রোগ্রামই আর কিছু বাকি নেই, সমস্ত প্রোগ্রাম হয়ে গেছে। সেই জন্য আমি মঞ্চ থেকে নেমে চলে এলাম। না, সম্বর্ধনাও নেয়নি। কারণ আমাকে তো বলা উচিত ছিল, আপনার নিয়ম কি একটা যে আপনি 9টায় আসুন, একটা প্রোটোকল আছে। আমাকে তো ফোন করে জানানো উচিত যে আপনি কত দূরে আছেন, আসছেন কি, তাহলে কি আমি প্রোগ্রামটা শুরু করব? সেটা পর্যন্ত জানানো হয়নি। ওনারা নিজেদের মতো প্রোগ্রাম শুরু করে নিয়েছে। 10:30টায় বলা হয়েছে, আমি 10:30টায় ঢুকেছি। কালকে বিজি প্রোগ্রাম ছিল, বিজনেস সাবমিট। তো সেই প্রোগ্রাম থেকে ডাইরেক্ট আমি এখানে 10:30টার মধ্যে ঢুকে গেছি। কিন্তু তার সত্ত্বেও দেখলাম যে কোনো রকম কোনো ওয়েলকাম নেই। প্রোগ্রাম অনেকক্ষণে শুরু হয়ে গেছে, জাস্ট আমি গেলাম, উদ্বোধন হয়ে গেছে। আমাকে টাইম ইনফরমেশন ভুল দেওয়া হয়েছে এবং আমার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট দেওয়া হয়নি। আমি মনে করেছি যে আমাকে অপমান করা হয়েছে। অ্যাজ এ পার্সন হিসেবে ছেড়েই দিন, কিন্তু একটা তো চেয়ার আছে, এটা তো আমার অপমান লেগেইছে। এটা কি মনে হয় ইচ্ছা করে আপনাকে টাইমটা? ডেফিনেটলি। তাহলে তো উনি যখন ওনারা যখন আছেন, অর্গানাইজ করেছেন, ওনারা তো বলতেই পারতেন যে একদম 9টার সময় আপনি চলে আসুন। তাহলে কেন বললো আমাকে 10:30 থেকে 11টা? আমি তো 11টাতেও ঢুকতে পারতাম। আমি জানি প্রোগ্রাম 10:30টায় প্রদীপ প্রজ্বলন করে তারপর স্টার্ট হবে। আমি দেখলাম যে অলরেডি সমস্ত প্রোগ্রামই হয়ে গেছে। আমার খারাপ লেগেছে, বিষয়টা খুবই খারাপ লেগেছে। আজ পর্যন্ত ডিস্ট্রিক্টে যতগুলো প্রোগ্রাম হয়েছে আমি ঠিক সময়ে পৌঁছেছি এবং যাকে যে জায়গায় সম্মান দেওয়া সেই জায়গাতে আমি সেই কাজ করেছি। সেটা আমি জানাবো, আমি যারা আছেন তাদেরকে বলবো যে আমার খুবই খারাপ লেগেছে, এইভাবে অপমানিত হয়ে আমাকে মাথা নিচু করে মঞ্চ থেকে নেমে আসতে হয়েছে। দলের জেলা সভাপতি মন্ত্রী ছিলেন, উনিও ছিলেন, কি বলবেন? এটা তো দলের বিষয় নয়, এটা সরকারি বিষয়। তো দলের ব্যাপারটা অন্য সময় দলের তরফ থেকে। না, মন্ত্রীকে তো অভ্যর্থনা জানানো হয়েছে। না, দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ওনার দেরি হয়েছিল। দাবি করছেন বাচ্চারা রয়েছে না রোদের মধ্যে, তো ওই জন্য একটু তড়িঘড়ি করতে হয়েছে। রোদে কতক্ষণ দাঁড় করে রাখি, ওনার একটু আসতে একটু দেরি হয়েছে, অন্য কিছু ব্যাপার। দাবি করছেন 11টা টাইম দেওয়া হয়েছে। না, চিঠিতে তো 11টা টাইম নেই, 10টা। আবার চিঠিতে লিখে দিচ্ছে 9টা। এত মান অভিমান করলে হয় না। এ তো মানুষের কাজ, বাচ্চাদের কাজ, ঠিক আছে? আমরা রেসপন্সিবল লোক, আমরা যদি মান অভিমান করি সাধারণ মানুষ কোথায় যায়? ওটা ঠিক না। ঠিক আছে, দেরি হয়েছে একটু আসতে। ঠিকই আছে, উনি তো ছিলেন। ক্যাবিনেট মিনিস্টার 9টায় উদ্বোধন টাইম ছিল, আমরা জাস্ট ব্রড 10টার মধ্যেই আমরা সেটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি। কারণ অনেক দূর থেকে জঙ্গলমহলের একবারে রাস্তায় রানীবাঁধ ব্লক রয়েছে, এদিকে কতুলপুর ব্লক রয়েছে, এদিকে মেজিয়া ব্লক, শালতোড়া, ওখান থেকেও অনেকের আসতে একটুখানি দেরি হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা যথাসময়ে খেলাটিকে শুরু করার চেষ্টা করেছি এবং যেহেতু 3টে সাব ডিভিশনে 6টা করে ক্যান্ডিডেট, তো একবার করলেই ফাইনাল হয়ে যাবে। মানে খেলাটা সম্পন্ন হতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আশা করি দুটোর মধ্যে খেলা কমপ্লিট। খাদ্য সরবরাহের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মানি তিনি অভিযোগ করছেন তাকে 11টা উদ্বোধন হবে এমন। কাল রাত্রি 10টায় কথা হয়েছে ওনার সাথে। তো কলকাতায় আছেন বলেছিলেন, এমন কাল 10টাতেই শুরু। আপনারাও নিশ্চয়ই দেখেছেন, আমরা বারবার অ্যানাউন্স করেছি 9টায় টাইম দেওয়ার, কারণ বাচ্চারা অনেকক্ষণ ধরে বসেছে, তাদেরকে তো আমরা বসিয়ে রাখতে পারি না। আমরা যতটা সম্ভব আপনাদেরকে সঙ্গে নিয়ে একাধিক পর্ব ছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো আমরা বলবো যে ছেলে মেয়েদেরকে কথা ভেবে আমরা ঠিক টাইমেই খেলাটাকে শুরু করছি। কিন্তু বলছেন যে অপমানিত করার জন্য তাকে নাকি 11টার সময় দেওয়া হয়েছে। কাউকে 11টার সময় বলিনি। হ্যাঁ, যাক, এটা ঘরোয়া আলোচনা। অপমানিত বোধ করেছেন, তিনি রিফিউজ করেছেন অভ্যর্থনা দিতে। সেটা আপনারাও দেখেছেন, আমিও বারবার তাকে রিকোয়েস্ট করেছি। আপনারা তো দেখেছেন যে কার্ডে 9টায় আপনাদেরকেও আসতে বলেছি, আমিও সাংবাদিক যে আমার গ্রুপ রয়েছে সেখানে আপনাদেরকেও আসতে বলেছি এবং আপনারা অলরেডি 9টা সাড়ে 9টার মধ্যে এসে গেছেন। কার্ডেও সেখানে আমাদের টাইম ছিল এবং সেখানে স্বাভাবিকভাবে আমরা করেছি। তো আগামী দিনে এই সামান্য ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটা আমরা অবশ্যই না, কেউ 11টার সময় আমরা জাস্ট 10টায় আমরা শুরু করব, সেভাবেই আমরা প্রিপারেশন নিয়েছি। 9:30 থেকে 9টা থেকে টিফিন ছেলেদেরকে প্রদান করা হয়েছে, ড্রেস প্রদান করা হয়েছে, যাবতীয় জুতো
তো এই আমরা জাস্ট আপনারা দেখুন 10টা থেকে আমরা বরণ পর্ব শুরু। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।